আজকে আপনারা যারা আমার লাইভে এসে আমার কথা শুনছেন এবং শুনবেন, আমি সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আসলে আমার আপনাদের সামনে আসার কথা ছিল আগামী শুক্রবার সন্ধ্যা 6:30, কিন্তু আজকে নানা প্রতিকূল পরিবেশে আজকে আমার উপর যে অত্যাচার, যে জুলুম চলছে, আমার বিরুদ্ধে আজকে ক্ষমতার তাণ্ডব চলছে, অস্ত্রের তাণ্ডব চলছে, আজকে প্রশাসনের তাণ্ডব চলছে, আজকে অর্থের রমরমা খেলা চলছে। এই অবস্থায় আমি আর চুপ করে বসে থাকতে পারি না। আমাকে একটা সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। আজকে হয়তো আমার জীবনে একজন আওয়ামী লীগের দুঃসময়ের কর্মী হিসেবে শেষ লাইভে আপনাদের সাথে কথা বলছি। হয়তো আওয়ামী লীগের হিসেবে আর কখনো লাইভে আমাকে দেখবেন। সেজন্য আজকে হৃদয়ের মণিকোঠায় অতীতের অনেক স্মৃতি আজকে আমার চোখের সামনে ভাসছে। সেজন্য কথা হয়তো লম্বা হবে, বক্তব্য হয়তো লম্বা হবে, বিরক্ত হবে। বাংলা, আমি গত পৌরসভা নির্বাচনের পূর্বে আমি আমেরিকা গিয়েছি চিকিৎসার জন্য। বাংলাদেশে আমার পেটে একটা টিউমার পাওয়া গেছে। আমি চিকিৎসার জন্য গিয়ে সেখানে আরেকটা টিউমার পাওয়া গেছে। দুইটা টিউমার পাওয়া যাওয়ার পর আমি মনে করেছিলাম আমি আর দেশে ফিরে আসতে পারবো না, আমার জীবনের অবসান ঘটবে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, আমার মা বাবার দোয়া আছে, আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদে আমার টিউমারে কোনো ক্যান্সার ছিল। আমি 24 দিন সেখানে ছিলাম। 24 দিনের প্রায় 18 দিন আমি ঘরে ছিলাম করোনার কারণে। সে সময় আমার হৃদয়ে অনেক কিছু আঘাত করেছে। আমার 47 বছরের রাজনীতির জীবনের অনেক অভিজ্ঞতা আমার বিবেককে নাড়া দিয়েছে। সেই কারণে আমি আসলে কিছু সিদ্ধান্ত আমি সেখানে নিয়েছিলাম। আমি আমেরিকার নির্বাচন দেখে এসেছি। সেখানে 2 গজ অন্তর একজন দাঁড়িয়েছে লাইনে করোনার কারণে। আমি লাইনের বাইরে একটা লোককে 3টা কেন্দ্র আমি পরিদর্শন করেছি। এক লাইনের বাইরে একটা লোককে দেখি। আমি ভিতরে পরিদর্শন করেছি, কেন্দ্রের ভিতরে। সেখানে কোনো এজেন্ট, সেখানে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তারা ভোট দিচ্ছে, যার ভোট সে দিয়ে শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছে। এটা দেখে আমার অনুভূতিতে আঘাত এসে লেগেছে। আমেরিকা থাকাকালীন সময় 2 বার আমেরিকা গিয়েছি।
কয়েকবার সিঙ্গাপুর গিয়েছে চিকিৎসার জন্য, তারপরে সরকারি সফরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা গিয়েছে। শ্রীলঙ্কার মতো গরিব দেশ, সেখানকার শাসন ব্যবস্থা, সেখানকার সামাজিক অবস্থা দেখেছে। আমেরিকাতে আজকে কষ্ট লাগে, আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের দুই একজন বড় নেতা এবং মাঝারি সারি অনেক নেতা, তাদের বাড়ি আছে, গাড়ি আছে। সিঙ্গাপুরে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের দ্বিতীয় সারির অনেক নেতার বাড়ি আছে, গাড়ি আছে। শুধু আওয়ামী লীগের নয়, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের নেতাদেরও বাড়ি গাড়ি আছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড গিয়েও সেখানে শুনেছি প্রতিটি মানুষের মুখে মুখে জনশ্রুতিও একটা ডকুমেন্ট। আমার এলাকার এমপিরা গিয়ে কোথায় থাকে, আমার এলাকার মন্ত্রীরা গিয়ে কোথায় থাকে, তারা কিভাবে রাত্রি যাপন করে, সেই কথাগুলো বাঙালিদের মুখে মুখে। এগুলো আমার অনুভূতিতে আঘাত করেছে। 47 বছর আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মী হিসেবে এজন্য সেখানে বসে সিদ্ধান্ত নিয়েছি, আর যতদিন বেঁচে থাকবো ক্যান্সার হলে হতো জীবন। আমি আজকে সত্য কথাগুলো বলছি। আমি কেন আজকে এই কথাগুলো বলছি, আজ কেন আজকে আমি যে বক্তব্যগুলো দিচ্ছি, সত্য বছর গুলা তুলে ধরছি, এটা কেন দিচ্ছি, সেই সত্য কথাটা তুলে ধরতে চাই। আমি বাংলাদেশে ফিরে এসে বিমানবন্দরে আমার নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে আমি বলেছিলাম, আমি সাহস করে সত্য কথা বলবো, আমি অন্যায়, অবিচার, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি প্রথম এসে আমেরিকাতে শুনেছি বাংলাদেশের হেফাজতের 3 কুলাঙ্গা বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি সরকার, সেটা ভেঙে ফেলবে, ভুইগঙ্গা নদীতে ফেলে দেবে। কেউ প্রতিবাদ করেনি। আমি এখানে হাজার হাজার জনতা নিয়ে প্রতিবাদ করেছি, প্রতিবাদ সমাবেশ করেছি। আর চট্টগ্রামের বীর সর্দার, বীর চট্টলার সেই আমাদের নওফেল, আমাদের উপমন্ত্রী, সে বলছে হেফাজতিদেরকে যে বঙ্গবন্ধুর মুরাল ভাঙলে ঘাম উঠকে দেবে, আর একটা প্রতিবাদ করে। সেদিন যদি প্রতিবাদ হতো, কুষ্টিয়াতে আমাদের বড় নেতা এলাকা বঙ্গবন্ধুর মুরাল ভাঙত। বঙ্গবন্ধুর মুরাল ভাঙার পর কি দৃশ্য দেখলাম, জমাতের যারা স্কুলে শিক্ষকতা করে, জমাত রাজাকার শিক্ষকতা করে স্কুলে, সরকারি কর্মকর্তা রাজাকার, জামাত, বিএনপি, তারাও মানববন্ধন করছে। তখন আমার মানববন্ধন, আমার লজ্জা লেগেছে, শরম লেগেছে যে আজকে জামাত বিএনপিকে দিয়া মানববন্ধন করাচ্ছে। অথচ সেদিন যদি এই প্রতিবাদটুকু হতো, তাহলে কুষ্টিয়াতে আর এই মুরাল আর এই ভাস্কর্যটা ভাঙ্গার সাহস তারা পেতে পেত। ফ্রান্সে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একটা ম্যাগাজিনে ব্যঙ্গ করেছে, আমি তার প্রতিবাদ করেছি। এই বছর আমার বঙ্গবন্ধু মুরাল, বঙ্গবন্ধু চত্বরে
মুদালে দাঁড়িয়ে আমি সেখানে প্রতিবাদ করেছি যে মানবীয় হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যিনি শুধু মুসলমানের নেতা নন, যিনি মানবতার নেতা, সে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আজকে বিদ্রোহ করবে একটা ম্যাগাজিনে যারা করেছে তাদের শুধু দৃষ্টান্তমূলক শাস্তি নয়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো এবং সাথে সাথে প্রতিবাদ করেছে যারা হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই ঘটনার প্রতিবাদ করে বাংলাদেশে হিন্দুদের বাড়ি লুটপাট করেছে, ভাঙচুর করেছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, হিন্দুদেরকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে বলেছে, কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজকে হেফাজতের কি তাণ্ডব বাংলাদেশ, হেফাজতে লাগাম টেনে ধরার জন্য আমি বহু আগেই বলেছি যশোর বঙ্গবন্ধু হত্যা পথ রচনা করেছে আর আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা খন্দকার মোস্তাকেরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এই খন্দকার মোস্তাককে, এই খন্দকার মোস্তাক বঙ্গবন্ধু মা বাবার মৃত্যুর পর মাটিতে গোড়ায় কান্নাকাটি করছে, বঙ্গবন্ধুর পিতার কবরে নেমে লাশ দাফন করছে। কত বিশ্বস্ত লোক বঙ্গবন্ধু। অনেক সময় পরিবারের সদস্যদেরকে বলতো, আমি না থাকলে খন্দকার মুস্তাক তোমাদের জন্য থাকবে। সেই খন্দকার মুস্তাক বঙ্গবন্ধু করতে আজকে হেফাজত বাংলাদেশে শেখ হাসিনা হত্যার পথ রচনা করছে। আর যারা রাজনীতি করে আওয়ামী লীগ, যারা জননেতৃত্ব শেখ হাসিনার চতুর্দিকে থেকে বিভিন্ন দলের এবং গোয়েন্দা সংস্থার লোক, সবাই খারাপ আমি বলবো না, তাহলে দেশ কি, সবাই খারাপ হলে দেশ কিভাবে চলবে? কিছু কিছু নেতা যারা সেখানে গিয়ে তেল মারে শেখ হাসিনা, শেখ হাসিনাকে বলে আপনি ছাড়া দলে আর কেউই কারো কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি। এইভাবে কথা, আপনি একজন প্রয়োজনীয় ব্যক্তি আওয়ামী লীগ, আর আমরা সবাই অপ্রয়োজনীয়। হ্যাঁ, এদের চেহারাটা দেখবেন, একটু অপেক্ষা করেন। আর এটা সত্য যে আপনি একা, আমার নোয়াখালী মানুষ কি বলে শেখ হাসিনা অশ্বর কি করবে, অর্থাৎ শেখ হাসিনা একা কি করবে, এটা সত্য। এটা আমি বলছি আমার মনের কথা থেকে, কিন্তু তারা বলছে মেঘে কি আপনাকে খুশি করার জন্য নেত্রী, মাননীয় নেত্রী আপনাকে খুশি করার জন্য। এদের থেকে সাবধান থাকবে, এরা আপনাকে মেরে ফেলবে। আজকে বলে যাচ্ছে দল থেকে বিদায়ের মুহূর্তে বলে যাচ্ছে এরা আপনাকে মেরে ফেলবে। কি চলছে কোম্পানিগঞ্জে, আমি কি করেছি? আমি একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছি। আমি বলেছি অপরাধনীতির বিরুদ্ধে আমি কথা বলেছি, আমি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছি, আমি চাকরি বাণিজ্যের বিরুদ্ধে কথা বলেছি। প্রশাসনকে ব্যবহার করে অপরাধনীতি যারা করে তাদের কথা বলেছি। যারা অস্ত্রবাজি করে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, তাদের অস্ত্রবাজির বিরুদ্ধে কথা বলেছে। যারা আজকে দলের নামে লুটপাট করে খাচ্ছে তাদের কথা বলেছে। আজকে দেখেন একটা দলের একটা অংশ আজকে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, বা আমেরিকাতে বিভিন্ন দেশে বাড়িঘর করেছে,
আর আমার নিরীহ কর্মী যারা রাতের অন্ধকারে বঙ্গবন্ধু শেখ হাসিনা ওবায়দুল খানের স্লোগান দিয়েছে, সারা সকালে কনকনে শীতের মধ্যে বঙ্গবন্ধু শেখ হাসিনা ওবায়দুল খানের স্লোগান দিয়েছে। সেই ত্যাগী কর্মীরা বঞ্চিত, তারা কিছু পায়, তারা কিছু পায় না। তারা দল থেকে আজকে কোনো পদবিও তারা পায় না। আমি নোয়াখালী ফেরির কথা বলেছি, এটা একটা সিম্বল। বাংলা কি বলে? প্রতীকী। আমি প্রতীকী হিসাবে দুটাই জেলাকে শুরু করেছি, কিন্তু বাংলাদেশের অধিকাংশ জেলার চিত্র এক এবং অভিন্ন। আজকে বলে যাচ্ছি, আমি বাংলাদেশের চিত্রই মূলত তুলে ধরতে। আমি সিদ্ধান্ত নিয়েই শুরু করেছি। মূলত আমি নামাজের বিছানায় বসে সত্য কথা আজকে বলছি। সিদ্ধান্ত নিয়েছি আমি অন্যায়, অবিচার, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমি সাহস করে সত্য কথা বলবো। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করব। আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করব। আমি কোন অন্যায়ের কাছে মাথা নত করব না। সত্যের পক্ষে থাকবো। এটা নামাজের বিছানায় বসে আমি সিদ্ধান্ত নিয়েছি। সেখান থেকে আমি বলছি, আপনারা কেউ বলছেন পাগল, যে যার দৃষ্টিভঙ্গি থেকে আপনারা বলে থাকার আমার কিচ্ছু যায় আছে। আমার এই সামান্য সময় তো মৃত্যু তো হয়ে গেছে, যে তাণ্ডব এখানে করেছে। মধুর সাহেব এলাকার নেতা, এই এলাকার উন্নয়নের তিনি পথ রচনা করে গেছেন। মিথ্যা কথা বলতে পারি। আমি তার একটা লেখা পড়েছি, তার একটা বইতে লিখেছেন, শেখ মুজিব যদি পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে ফিরে না আসতো, তাহলে ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে